নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পাকিস্তানের ভারতের বিরুদ্ধে দ্বিমুখী লড়াইয়ের ছক, এদিকে হাতিয়ার সেনা, অন্যদিকে দোসর জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে যখন পাক সেনা ভারতের একাধিক শহর লক্ষ্য করে হামলা চালালো পাক সেনা, ঠিক সে সময় সন্তর্পণে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করল জেহাদিরা। তবে সেনার সতর্কতায় সেটা সম্ভব হয়নি। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি অব্যাহত রাখল পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরিতে সীমান্তের ওপার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছেন আরও একজন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুর সীমান্তবর্তী অঞ্চলে গিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার 50টি পাক ড্রোনকে গুলি করে থামানো হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকা বন্ধ করে দেওয়া হয় আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শান্তন টিভি। অপারেশন সিঁদুরের পাল্টা, ভারতে এবার ড্রোন হামলা চালালো পাকিস্তান। একের পর এক বিস্ফোরণ। জম্মুতে বেঁচে উঠল সাইরেন, ব্ল্যাক আউট জম্মুতে। কাশ্মীরের উরি, কুপওয়াড়া ও বারামুলায় সীমান্তে চলছে গোলাগুলি। জম্মুর আকাশে পাকিস্তানের 8 মিসাইল চুরমার করে দিল ভারতীয় সেনা। পাক হামলার প্রত্যাঘাতে এবার একেবারে অল আউট অ্যাটাক চালাচ্ছে ভারতীয় সেনা। ভারত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তা কাজের মাধ্যমে প্রমাণ দিচ্ছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রিনোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাংকার ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানের ধান্দার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুঞ্জ, উরি, কুপওয়াড়ায় নিয়ন্ত্রণ রেখা বরাবর রাত থেকে টানা গোলা বর্ষণ চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে 12 জন পাক জঙ্গি। বিএসএফ এর গুলিতে নিহত হয় 7 জন জৈশ জঙ্গি। অপরদিকে পুঞ্জে অবিরত চলছে গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণে জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রিনোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত এনেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে টুইট করে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় রাতভর জবাব দিয়েছে ভারতের 3 বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনা একযোগে অপারেশন চালিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতের বেলা। লাহোর, রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের 16টি শহরকে কার্যত গড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বত্রই। ভারতের আকাশে যুদ্ধ বিমান, ড্রোন নিয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির কড়া জবাব দিয়েছে সেনা। পুঞ্জের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ করে চলেছে পাক সেনা। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারত। এর ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে। ভারতের এই প্রত্যাঘাতের পরে সারা বিশ্বে কার্যত কোণঠাসা পাকিস্তান। সীমান্তে সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে বসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। বৈঠকে রয়েছেন স্থল, বায়ু, নৌসেনা 3 বাহিনীর প্রধান। বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনও রয়েছে এই বৈঠকে। শান্তন টিভি। ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। প্রাণ বাঁচাতে পাক প্রধানমন্ত্রী বাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর। পাক সেনা কর্তারা কেউ কেউ বাংকারে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন বলে খবর। পাকিস্তানের কম করে 12টি শহরে ভারত তাণ্ডব চালিয়েছে।
এবার পাক রাজধানীর মাটি কাঁপল ভারতের ছোবলে। পাকিস্তানের পরপর আক্রমণের পর প্রত্যাঘাতে ফসে উঠল ভারত। এরই মধ্যে বড় খবর, ব্যাংকারে আশ্রয় নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাক সেনাকর্তারা বিদেশে পালাচ্ছেন, কেউ কেউ আবার ব্যাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর। পাকিস্তানের আক্রমণের পর ব্ল্যাকআউট চলছে জয়সালমীরে। একই অবস্থা বিকানের, যোধপুরেরও। জম্মু কাশ্মীরে আক্রমণ করল পাকিস্তান। জম্মুর এয়ারপোর্টে আক্রমণ করল পাক সেনারা। জম্মুর সড়কে বোমা ফেলা হয়েছে বলে খবর। জম্মুতে অন্ধকার, বলা হচ্ছে কমপ্লিট ব্ল্যাকআউট। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানে। পাকিস্তানের হানার পরে নতুন করে প্রত্যাঘাতে নেমেছে ভারত। জম্মুর আকাশে হানাদার পাকিস্তানের 8 মিসাইল চুরমার করে দিল ভারতীয় সেনা। লাহোর আক্রমণের পরে ভারত আক্রমণ করে ইসলামাবাদ, করাচি, শিয়ালকোট সহ একাধিক বড় বড় শহরে জম্মু জয়সালমীর আঘাত এনেছে পাকিস্তান। পাকিস্তানের 70টি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়েছে ভারতের বীর বায়ুসেনা। সীমান্ত এলাকায় রাজস্থান, জম্মু কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের পর ভারত উচ্চ পর্যায়ে বৈঠক ডাকে। তবে পাক মিসাইলকে কোনো ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমকে বুক চিতিয়ে লড়েছে। সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতীয় বায়ুসেনার S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমটি ভারত কিনেছে রাশিয়া থেকে। নাম দিয়েছে সুদর্শন চক্র। সিস্টেমটি 1990-এর দশকে রাশিয়ার আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরোর তৈরি। 2007 সাল থেকে রাশিয়া সেনাবাহিনীতে রয়েছে। ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে $5.43 বিলিয়ন এক চুক্তির মাধ্যমে এটি ক্রয় করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 35 কোটি টাকা। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়িয়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। 400 কিলোমিটার দূরে থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। ভারতের 4 জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে পাঞ্জাবে এবং পাঠানকোটে, রাজস্থান এবং গুজরাটে। মঙ্গলের রাতে ভারতের আক্রমণ আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগে মাত্র 25 মিনিটের অপারেশনে কাজ শেষ করে ভারতের অপারেশনের পরে পাকিস্তানও পাল্টা হামলা করে। তবে তাতে লাভ হয়নি। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সব আক্রমণই ব্যর্থ করে দেয় বলে খবর। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালেও ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষে পাকিস্তান। ভারতের 15টি শহরকে টার্গেট করে তারা, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সতর্কতার কারণে তাও ব্যর্থ হয়। ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার S-400 অর্থাৎ সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্যে পাকিস্তানের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। জোশ, লস্কর, হিজবুল মুজাহিদের ডেরায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর, মুরিদকে অঞ্চলে। সেখানে প্রাথমিকভাবে 25 থেকে 30 জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে। মাত্র 25 মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা চালানো হয় মোট 9টি জায়গায়। ভারত তার আক্রমণের খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনো জায়গা তারা আক্রমণ করেনি। বেছে বেছে জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যতটুকু খবর, ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদের জঙ্গিদের। যতটুকু খবর, পাকিস্তানে 100-র কাছাকাছি জঙ্গির মৃত্যু হয়েছে। ক্রস ফায়ারের জেরে ভারতের অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদুরের জেরে মাসুদ আজহারের পরে মৃত্যু হয়েছে আব্দুল মালিক মুদাশিরের মতো ভয়ঙ্কর জঙ্গিরাও। এদের পোশাকি নাম HVT। তারা লস্কর-ই তৈবার হাই ভ্যালু টেরোরিস্ট। স্যান্দন টিভি। পাক হামলার প্রত্যাঘাতে এবার একেবারে অল আউট অ্যাটাক চালাচ্ছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত ভারতীয় সেনার। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাংকার ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও শিক্ষা হয়নি, লজ্জাও নেই পাকিস্তানের। ভারতের অপারেশন সিঁদুরের পর এখনো পর্যন্ত সংযম দেখিয়েছি পাকিস্তান, দাবি সেদেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারের।
সঙ্গে হুঁশিয়ারি দেন নিজের পছন্দের জায়গায় নিজেদের পদ্ধতিতে আরো বড়সড় প্রত্যাঘাত করবে পাকিস্তান। তারপর বৃহস্পতিবার রাতে ভারতের আকাশ সীমায় ঢুকলো একের পর এক পাক ড্রোন নিশানায় জম্মুর বিমানবন্দর, সঙ্গে পাঠানকোট ও কাটরা। এদিকে কাশ্মীরের উড়ি, কুপওয়ারা ও বারামুলা সীমান্তে চলছে গোলাগুলির শব্দ। পাঞ্জাবের তালোয়ারাতেও পাকিস্তানের মিসাইল হামলা চালিয়েছে বলে খবর। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। জম্মুর আকাশে পাকিস্তানের 8 মিসাইল চুরমার করে দিল ভারতীয় সেনা। জম্মুর বিশ্ববিদ্যালয়ের কাছে পাকিস্তানের 2 ড্রোন ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু বিমানবন্দরের সামনে। আকাশে তখন 2 থেকে 3টি পাকিস্তানি ড্রোন দেখা যায়। সে ড্রোনগুলিকে ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপর বেজে ওঠে সাইরেন, গোটা শহর ব্ল্যাক আউট। জারি করা হয় চরম সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের ঘরে বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে পাকিস্তানের হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। মনে করা হচ্ছে রাওয়ালপিন্ডি থেকে এই ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ফের একবার সে হামলার যোগ্য জবাব দিল ভারত। বৃহস্পতিবার ভোরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক অবস্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, যা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্দর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভুজে বেশ কয়েকটি সামরিক হামলা চালানোর চেষ্টা করে। স্যান্দন টিভি। ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর আধিকারিকদের নিয়ে বৈঠক। ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি করে নজরদারি চালানোর জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যে বিভিন্ন সুরক্ষা বাহিনীর আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। পাকিস্তানে লাগাতার হামলার পর ভারতের প্রত্যাঘাতের জেরে দিশেহারা পাকিস্তান। এই পরিস্থিতিতে একদিকে যেমন পাকিস্তানি সেনা ধারাবাহিকভাবে ভারতের উপর হামলা চালাচ্ছে, তেমনি অপরদিকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিক থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিও যে কোনো সময় টার্গেট হতে পারে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিত্র খুঁজতে গিয়ে পরম বন্ধু ভারতকে শত্রু ভেবে চিরশত্রু পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। পাকিস্তানের জন্য অনেক কিছু উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ভারত পাক যুদ্ধ আবহের মধ্যে পাকিস্তানি জঙ্গি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যে কোনো সময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ঢুকে পড়তে পারে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের 3 দিকে রয়েছে বাংলাদেশ, তাই ত্রিপুরা রাজ্যের ঝুঁকি কিছুটা হলেও বেশি। এই পরিস্থিতিতে শুক্রবার বিভিন্ন নিরাপত্তা রক্ষী বাহিনীর আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, আসাম রাইফেল এবং অন্যান্য বাহিনীর আধিকারিক ও বিভিন্ন গোয়েন্দা শাখার আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এদিন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির জন্য নিরাপত্তা রক্ষী বাহিনীর আধিকারিকদের নির্দেশ দেন। সীমান্ত সুরক্ষার উপর এদিন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যাতে করে কোনোভাবে বাংলাদেশ হয়ে জঙ্গিরা ত্রিপুরা রাজ্যে ঢুকতে না পারে। কোন জঙ্গি দলের সদস্য যেন রাজ্যের কোথাও পরিচয় গোপন করে থাকতে না পারে, তার জন্য বৃহস্পতিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়। একই সাথে একটি ফরম্যাট বিভিন্ন থানা ও পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়। নির্দেশিকায় বলা হয়, যারা নিজ বাড়িতে ঘর ভাড়া দেন তারা যেন ভাড়াটিয়ার সম্পূর্ণ পরিচয়পত্র সহকারে পুলিশের পক্ষ থেকে দেওয়া ফর্মটি ফিল আপ করে নিজ নিজ থানায় জমা দেন। তবে এক্ষেত্রে আরক্ষা প্রশাসনের একটা দায়সারা মনোভাব প্রকাশ পেয়েছে, কারণ আরক্ষা প্রশাসন থেকে সুনির্দিষ্ট ফর্ম ফিল আপ করে নিজ নিজ থানায় জমা দেওয়ার জন্য বলা হলেও কঠোর কোনো নির্দেশিকা জারি করা হয়নি, কিংবা থানাগুলিকে নির্দেশিকা দেওয়া হয়নি থানা এলাকায় কোনো কোনো বাড়িতে ভাড়াটিয়া রয়েছে তা খুঁজে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য। স্যান্দন টিভি।
শুক্রবার সকালে সাবরু মহকুমার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের করলিয়া টিলা ধনঞ্জয় দেবনাথের পরিত্যক্ত বাড়ি থেকে গ্রামবাসীর হাতে আটক 11 জন বাংলাদেশি নাগরিক। গ্রামবাসী সূত্রে জানা যায়, এই 11 জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল। তাদের মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা ও 4টি শিশু রয়েছে। কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্টভাবে বলতে পারছে না পুলিশ। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারবে কি কারণে তারা ভারতে এসেছে। গত অর্থ বছরে 12,398.55 কোটি টাকা থেকে এবছর 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়ে হয়েছে 14,085.14 কোটি টাকা। শুক্রবার আগরতলা অভয়নগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 1976 সালের 21 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকের শেয়ার হোল্ডাররা হচ্ছে ভারত সরকার 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 35% এবং ত্রিপুরা সরকার 15%। আগরতলা স্থিত অভয়নগরে ব্যাংকের প্রধান কার্যালয়টি অবস্থিত। ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 1.5 শতাধিক শাখা, 12টি ইউএসবি এবং 3টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 2024-25 অর্থ বছরের সাফল্য তুলে ধরে। এই অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা 13.60% বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে 12,398.55 কোটি টাকা থেকে এবছর 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 14,085.14 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের 31 মার্চ যা ছিল 8,800.81 কোটি, 2025 সালের 31 মার্চ বেড়ে হয়েছে 10,066.00 কোটি টাকা। তবে এই আর্থিক বছরে ব্যাংকের সিডি অনুপাত কিছুটা কমে গেছে। 31 মার্চ 2024 সালে যা ছিল 40.88%, কিন্তু 2025 সালের 31 মার্চ কমে হয়েছে 39.93%। ব্যাংক পিএনবি, মেটলাইফ, বাজাজ, কানাডা, এইচএসবিসি, কেয়ার এর মতো থার্ড পার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেন্সিয়াল কমিশনের মাধ্যমে 1.75 কোটি টাকা আয় করেছে। In the year 24-25, we have crossed total business figure of more than 14,000 crore. Our total business figure is, as on 31st March 2025, 14,085.14 crores, registering a business growth of 13.60% over the last financial year. If you see the deposit, total deposit of our bank as on 31st March, we have already crossed 10,000 crores figures, 10066 crores, reflecting the trust reposed in us by the people of Tripura, registering a growth rate of 14.38% over the previous financial year. In advances, we have crossed 4,000 crores. Our business figure in advances, total advances is 4019.14 crore, making a growth rate, YOY growth rate is 11.71% in advances. তিনি আরো জানিয়েছেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ডিজিটাল অগ্রগতির দিকে বিশেষ নজর দিয়ে কাজ করছে। এর মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 37 জন নতুন বিসি এজেন্ট নিয়োগ করেছেন। ত্রিপুরার মানুষকে 476টি বিসি পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা প্রদান করেছে। এর বাইরে 98 জন সক্রিয় বিসি সখী কাজ করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখাগুলি তত্ত্বাবধানে 7টি জায়গায় সেলফ পাসবুক আপডেট মেশিন বসানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যাংকিংও রূপান্তরিত করা হয়েছে। ব্যাংকের 85টি শাখায় এয়ারটেল আর অ্যাপ ব্যবস্থাপনা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। বাকিগুলিতেও তা পাইপ লাইনের আছে। ঋণমুক্ত পোর্টাল চালু করা হয়েছে। অটো অ্যাকাউন্ট ভ্যালিডেশন রূপায়িত করা হয়েছে। So many digital initiatives in the financial year 24-25.
We have increased access and convenience for our customer by internet banking, mobile banking, QR code, WhatsApp, SMS banking. In Tripura Gramin Bank has already actively participated in government-sponsored schemes such as Swalamban, PM Vishwakarma, Pradhan Mantri Employment Generation Program, PM Shwanidhi, PM Shoreghar Yojana, and various social security schemes and DBT schemes, disbursing benefit to lakhs of beneficiaries of Tripura. We have a mammoth branch network in the state. You all are aware that right now we are having 150 branches along with 12 ultra small branches and already deployed 476 business correspondents to serve remote and underserved areas. We have already onboarded self passbook updating machine at 7 locations across states. WhatsApp banking has already been implemented. In last year, we have already added in our fold banks on 2 more solar powered mobile ATM vans, that is TGV on wheels. We have achieved Champions Medal in Atal Pension Yojana Olympics 2024-25 campaign given by our PFRDA, Government of India. In Atal Pension Yojana, I just want to share you that Atal Pension Yojana from last 3 years we are continuously getting reward and recognition and award. In last financial year, our rank is second across country among all 43 states. ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আরও জানিয়েছেন, ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কাজকর্মের দিকেও তারা গুরুত্ব দিয়েছে। ব্যাংকের পক্ষ থেকে রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সিএম রিলিফ ফান্ডে বড় অঙ্কের টাকা সাহায্য বাবদ তুলে দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মকাণ্ডে সামিল হয়েছে। শান্তর টিভি। বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয় বাইসাইকেল আরোহী। ঘটনা জামজুরি বাজার স্থিত শাস্ত্রী কলোনি এলাকায়। জানা যায়, বাইসাইকেলে আরোহী কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন ওই ঘটনাটি ঘটে। বাইসাইকেল চালকের নাম কাজল দাস, বয়স আনুমানিক 30 বছর। আশপাশের লোকজন ছুটে এসে সঙ্গে সঙ্গে খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে আহতকে। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মানে কাজে ভাত দিছে দিকে যাওয়ার পথে আমি তো সামনে আসলাম, আমার পেছনে আরও 2 জন আছে। তো এদিকে একটা ক্যান্টার আসলো, ক্যান্টারটা রেখে সাইড দিতে গিয়া হ্যাঁ একটু কাটটা গেছে। আর ফ্যাশন দিয়ে যে আছে বাইকটা খুবই স্পিড আছে, আইয়া হারা লাগাই দিয়েছে। বাইসাইকেল চালকের নাম কি? তার নাম হচ্ছে, আমরা তো এমনি জামাই তো বাড়ি এসে গুলমেরা। এখন তারা ফায়ার সার্ভিস আছে, তারা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানাধীন লক্ষ্মীছড়াতে আপত্তিকর অবস্থায় একজন যুবতী ও একজন পুরুষকে আটক করল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর কিল্লা এলাকায় জনজমাতিয়া এবং দেবীপুরের বাসিন্দা একজন যুবতীকে রাত আনুমানিক 11টা নাগাদ অসামাজিক কাজ করার সময় হাতে নাতে আটক করা হয়। জনজমাতিয়া বিবাহিত এবং বিশ্রামগঞ্জ থানার ক্লার্ক পদে নিযুক্ত ছিল। বিভিন্ন অভিযোগের কারণে জনজামাতিয়াকে বিশ্রামগঞ্জ থানা থেকে বহিষ্কৃত করা হয় কয়েক মাস আগে। এলাকাবাসীর অভিযোগের আগেও বহুবার ওই বাড়িতে অসামাজিক কাজ হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসী একত্রিত হয়ে রাতের মধ্যে তাদের দুজনকে গ্রামের একটি স্থানীয় কালী মন্দিরে তাদের দুজনকে বিয়ে করিয়ে দেয়। তাদের এসব নোংরা কাজের জন্য পুরো গ্রামে ছিছিড়া পড়ছে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাজধানী রবীন্দ্র কাননে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন, অধিকর্তা বিম্বেশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফুলের মালা পরিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বাঙালিদের আবেগের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সাথে 4 দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম কিশোর কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার। এটা ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। দিনে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বাধীনতার সময়
স্বাধীনতার যুদ্ধদের পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসাহ প্রেরণ করেছেন। আজকে রবীন্দ্রনাথ সময়ও ওই সময় থেকে আজকে যদি ভারতবর্ষে দেখি, স্বাধীনতার পরেও সারা ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের সৈনিকরাও কিন্তু লড়াই করে যাচ্ছেন। আজকের এই শুভ দিনে আজকে রবীন্দ্রনাথকে যেমন স্মরণ করছি, শ্রদ্ধা করছি, ওনার চরণে প্রণাম জানাচ্ছি, পাশাপাশি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের বীর সেনানীদেরকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা সমৃদ্ধ হব এবং বর্তমান প্রজন্ম আগামী রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার নাটক, তার সৃষ্টি, তার কলাকে অন্তত সুন্দরভাবে তুলে ধরার সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। শুক্রবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা উত্তর বাঁধারঘাটের সুভাষপল্লী স্থিত কৌরবস ক্লাবে এক স্বাস্থ্য শিবিরে অনুষ্ঠিত হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়। স্বাস্থ্য শিবিরে শুরু হওয়ার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর দুই চিকিৎসককে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারপারসন নান্টু দাস, সভাপতি মণিলাল বণি, ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ ক্লাবের সহ সভাপতি ও অন্যান্য বিশিষ্টজনেরা। ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানান, সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচি সংগঠিত করে কৌরবস ক্লাব। আজকে বিশেষ দিনে এলাকাবাসীর জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। চিকিৎসকরা রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেন। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে পরিস্থিতিতে দাঁড়িয়ে কৌরবস ক্লাব ভারতের পাশে রয়েছে। এর জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিন এলাকাবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন। কৌরবস ক্লাবে আমাদের বিশেষ অতিথি যিনি আছেন, যারা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর ডক্টর অমরেশ শীল, অর্থোপেডিক স্পেশালিস্ট, টিএমসি। আছেন আমাদেরই পাড়ার একজন ভাই ডক্টর অজয় কর, টিএমসি, এমবিবিএস। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, 25শে বৈশাখ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী। ওই দিনে কৌরবস ক্লাব বিগত দিনও করেছেন, আজকেও করছেন একটা ফ্রি হেলথ ক্যাম্প। তাদের মাধ্যমে যারা বা প্রধান অতিথি এসেছেন তাদের মাধ্যমে আমাদের কৌরবস ক্লাব প্রাঙ্গণে একটা পুরা অঞ্চল জুড়ে একটা ফ্রি হেলথ ক্যাম্প শুরু হয়েছে অর্থোপেডিক্স এবং এমবিবিএস, এমডির মাধ্যমে, মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে। তো উপস্থিত আছেন আমাদের ক্লাবের চেয়ারপারসন শ্রী নান্টু দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী মণিলাল বণিক মহোদয়, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর দাদারা সবাই এবং আমার সহ সেক্রেটারিরা সবাই উপস্থিত আছেন। তাদের আজকের এই বিশেষ দিনে তাদের সহযোগিতায় কৌরবস ক্লাব একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। 25শে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয়। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই প্রভাত ফেরি শুরু হবে। রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উমাকান্ত একাডেমি রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি শেষ হয়। এদিনের প্রভাত ফেরিতে বিভিন্ন সংস্থা নিজেদের ব্যানার নিয়ে সামিল হয়। বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এদিনের প্রভাত ফেরি ঐতিহাসিক প্রভাত ফেরি রূপ পায়। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। তিনি এক সাক্ষাৎকারে জানান, গত বছর থেকে বাংলা সংস্কৃতি বলয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা শুরু করেছে। এবছরের প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরি রূপ ধারণ করেছে। বর্তমানে দেশ উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাই এবছরের প্রভাত ফেরির থিম করা হয়েছে রবি ঠাকুরের স্বদেশ চিন্তা। মেসেজ দিতে চাইছি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। রবি ঠাকুর যেভাবে মানবতার কথা বলেছেন, সেই মানবতাবাদের দৃষ্টিতে আমরা দেশকে ভালোবাসি। আমরা উগ্রবাদের বিরুদ্ধে যে লড়াই, এই স্বদেশিকতা, এই যে আমরা সবাই মিলে এক, এই জায়গাটা আজকের প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাইছি। উমাকান্ত একাডেমি অ্যালামনির উদ্যোগে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে বসানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি। অন্যান্য বছরের ন্যায় এবছর উমাকান্ত অ্যালামনির উদ্যোগে উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির
পাদদেশে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন উমাকান্ত অ্যালামনি সদস্য, বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উমাকান্ত অ্যালামনির এক সদস্য জানান, প্রতি বছরের নেই এবছরও উনারা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একাডেমি অ্যালামনির পক্ষে প্রতি বছরের মতো এই বছরও রবীন্দ্র মূর্তির পাদদেশে আমরা তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এই বছরও আমরা করলাম। আমাদের একাডেমির ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। এরপর একটি অনুষ্ঠান হবে। আপনারা জানেন এই মূর্তি আমরা বছর 5-6 আগে এখানে প্রতিষ্ঠিত করেছি। তারপর থেকে প্রতি বছর আমরা এইখানে 25শে বৈশাখ সকালে সবাই এসে রবীন্দ্র মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করি। জন্মদিনে তাকে স্মরণ করি বিশ্বকবি। গোমতী জেলা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের শুক্রবার এক রক্তদান শিবির আয়োজন করে। শিবিরে 40 জনের অধিক স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার গ্রামীণ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার পায়েল সাহা সহ অন্যান্যরা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বডি বিল্ডিং এবং ফিটনেস অ্যাসোসিয়েশন প্রায়শই বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রমের আয়োজন করে। এই ধরনের আয়োজন তাদের সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে সুস্থ জীবন এবং স্বাস্থ্যকর কার্যকলাপের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করে। সুস্থ মন একটি সুস্থ শরীরেই থাকে। শরীরটাকে সুস্থ করতে হলে শরীর চর্চার একটা অন্যতম অঙ্গ বডি বিল্ডিং। যারা এই কাজে নিজেকে ব্রতী করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শরীর ঠিক না থাকলে কিছু ঠিক থাকবে। আমাদের বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন শুনেছি 7 থেকে 8টি রয়েছে আমাদের উদয়পুর শহরের মধ্যে। একটু শহরের বাইরে জেলাতে রয়েছে আমাদের কাকরাবন, মাতাবাড়ি, অমরপুর, একটি করে রয়েছে। সাত সকালে আগরতলা শহরে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি ঘটে রাজধানীর হকার্স মার্কেট থেকে সূর্য যমুনি যাওয়ার রাস্তায়। একটি লরির পেছনে এসে ধাক্কা মারে মারুতি গাড়ি। লরির নম্বর TR03L1733। প্রত্যক্ষদর্শীরা জানায়, অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত মারুতি গাড়ি চালকের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।